আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর চতুর্থ অধ্যায় ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ। চলুন উভয় দিক নিয়ে বিশ্লেষণ করে দেখি। ক, মন থেকে নিষ্ফল চিন্তা ঝেড়ে ফেলা। যদি মনের অভ্যন্তরীণ চিন্তাগুলোকে রেকর্ড করে রিপ্লে করা যেত তাহলে আমরা চরম বিস্মিত হয়ে যেতাম। অনর্থক জিনিসে আমরা কতটা মস্তিষ্ক শক্তির অপচয় করি সেটা না আসে উপকারে আর না আসে আমাদের অপকারে। এর ফিরিস্তি হচ্ছে আমাদের অতীতে ঘটে যাওয়া ঘটনা, অলীক স্বপ্ন এবং এমন সব চিন্তা যা অন্যদের কাছে প্রকাশ করতে বিব্রত লাগে। যেমন লোকদের ব্যাপারে অযথা সন্দেহ পোষণ করা যার কোনো দরকার নেই। আমাদের অভ্যন্তরীণ ফোকাস গড়ে তুলতে হলে এগুলোকে পরিষ্কার করা প্রয়োজন। কি করে বুঝবেন আপনার মাথায় অনেক বেশি গোলমাল লেগে আছে? আপনার কথা ও কাজের দিকে লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন কথা ও কাজে আপনি খুব মনোযোগী, সেগুলো খুব প্রোডাক্টিভ, খুবই মানানশীল, বাজে আড্ডা ও ফালতু জিনিস থেকে আপনি মুক্ত, তবে ধরে নেওয়া যায় আপনার মন পরিচ্ছন্ন। এর ব্যতিক্রম হলে আপনার মন পরিষ্কার করা দরকার। দুর্ভাগ্যবশত আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের মনের মধ্যে ঘটমান বিষয়গুলোর প্রতি আমরা খুব কমই মনোযোগ দিই। যদিও এটা আমাদের কল্যাণ, প্রোডাক্টিভিটি সর্বোপরি আমরা মুসলিম হিসাবে কেমন আচরণ করব তার জন্য অত্যন্ত জরুরি। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ তার আল ফাওয়াদি গ্রন্থে একটি জ্ঞানগর্ভ বর্ণনা দিয়েছেন। নেতিবাচক চিন্তা ও পাপ চিন্তার উল্লেখ করে তিনি বলেন, আপনার উচিত এ ধরনের চিন্তা প্রত্যাখ্যান করা। তা না করলে এই আকাঙ্ক্ষা হিসাবে বিকাশ লাভ করবে, তখন এটার বিরুদ্ধে আপনার যুদ্ধে নামতে হবে। আপনি যদি তা না করেন তাহলে এটা সংকল্প এবং দৃঢ় উদ্দেশ্য রূপ নেবে। এটাতে প্রতিহত না করলে কাজে পরিণত হবে। যদি এর বিপরীত কাজ, অসৎ কাজের বিপরীতে সৎ কাজ করে মিটিয়ে না ফেলা যায় তাহলে এটা অভ্যাসে পরিণত হবে। এরপর এটা ছেড়ে দেওয়া আপনার জন্য অসম্ভব কঠিন হয়ে দাঁড়াবে। অনুরূপ আরেকটি উক্তি, আপনার জানা দরকার সিদ্ধান্ত কেন্দ্রিক প্রতিটি জ্ঞানের প্রাথমিক পর্যায় হচ্ছে আপনার চিন্তা ও বিশ্বাস। আপনার চিন্তা ও বিশ্বাস আপনাকে কল্পনায় উৎসাহিত করে। এসব কল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলো লালনে উৎসাহিত করে। এর ইচ্ছা ও আকাঙ্ক্ষা কাজটিকে বাস্তবায়ন করার দাবি তুলে। এই কাজগুলো পুনরাবৃত্তির কারণে অভ্যাসে পরিণত হয়। সুতরাং এই পর্যায়গুলোর পবিত্রতা নিহিত থাকে চিন্তা ও বিশ্বাসে, এবং এসব চিন্তার অপবিত্রতা নিহিত থাকে চিন্তা ও বিশ্বাসের অপবিত্রতায়। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। তিনি সূক্ষ্ম কিছু গভীর অন্তর্দৃষ্টির প্রস্তাব করেছেন। আমাদের এই কতগুলো বেশ ভালোভাবে মনে রাখা দরকার। আর যখনই আমাদের মনকে অতিক্রম করে বয়ে যাওয়া নেতিব চিন্তার সুনামি নিয়ন্ত্রণ করতে অক্ষম বোধ করি, তখনই এগুলোকে কাজে লাগানো চাই। মনের আবর্জনা পরিষ্কার করার জন্য এখানে কিছু সহজ পদক্ষেপ তুলে ধরেছি। আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে এগুলো অনুসরণ করতে পারেন, তবে তা হতে হবে নিয়মনিষ্ঠ, অভিনিষ্ট মনের বিকাশ দরকার ধারাবাহিকতা। 1. দোয়া করুন। প্রথম এবং সবার আগে এ বিষয়ে আল্লাহর সাহায্য এবং নির্দেশনার চেয়ে প্রার্থনা করুন। চিন্তা নিয়ন্ত্রণ সহজে কোনো ব্যাপার নয়, এটার জন্য অবশ্যই আল্লাহর সাহায্য প্রয়োজন। 2. মনের একাগ্রতার অনুশীলন, বিশেষ করে সালাতের সময় এটির অনুশীলন করুন। স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি অধ্যয়নে সালাতের মনোযোগ ব্যবহারের টিপস দেখুন। 3. চিন্তার গভীরে কান পেতে শুন, এগুলোকে আপনার পাশ কাটিয়ে যেতে দেবেন না। একজন শক্তিমান মুসলিম সেই যে তার অভ্যন্তরীণ সংলাপগুলো নিয়ন্ত্রণ করতে পারে এবং সেই সঙ্গে তার জবানকেও। 4. খারাপ চিন্তার সাথে যুদ্ধ। খারাপ চিন্তার সাথে যুদ্ধ করার সেরা উপায়টি হলো মনকে ভালো চিন্তায় নিবদ্ধ রাখা। তাই কোনো ভালো চিন্তার উদয় হলে সেটা অনুযায়ী কাজ করো। তাৎক্ষণিকভাবে সম্ভব না হলে অন্তত লিখে রাখো। 5. মনের ওপর সর্বদা নজরদারি। যে কোনো অপ্রত্যাশিত চিন্তাকে ছো মেরে ফেলে দেওয়ার আগে শিকারের মতো প্রস্তুত রাখো। এ বিষয়ে কার্যকর পরামর্শ হলো মাথায় অপ্রত্যাশিত চিন্তা অতিক্রমের মুহূর্তে আউযুবিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ এ জাতীয় দুয়ার মাধ্যমে আল্লাহর শরণে নাও। মস্তিষ্ককে সুসংগঠিত করুন। তথ্য সংরক্ষণ এবং শক্তি প্রক্রিয়ায় আমাদের মস্তিষ্ক একটি সুপার কম্পিউটার। তবে এটি সাজানো গোছানো সুপার কম্পিউটার নয়। সমস্ত তথ্য অনিবার্যভাবে একটি প্রকোষ্ঠে সংরক্ষিত হয় এবং যখনই প্রয়োজন এসবের কিছু তথ্য বিভিন্ন সময়ে আপনার সচেতন মনের সামনে ফ্ল্যাশ করবে।
এ থেকে বোঝা যায় কেন কাজের মুহূর্তে অথবা কোনো গুরুত্বপূর্ণ মিটিং শেষে মাথার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যের এলোমেলো ঘুরে বেড়ানো রোধ করা দরকার। এটা অবশ্যই আমাদের ফোকাসে গভীর প্রভাব ফেলে। আমাদের মস্তিষ্ক যত বেশি জিনিস থাকে, এ ধরনের তথ্য সংরক্ষণে মস্তিষ্ককেও তত বেশি শক্তি ক্ষয় হয়। এতে আমাদের মস্তিষ্ক অধিকতর প্রোডাক্টিভ কর্মকাণ্ডগুলোতে যথেষ্ট শক্তি যোগাতে ব্যর্থ হয়। এই সংকট মোকাবেলায় আমরা মস্তিষ্কের সাথে পরিচিত একটি উপযোগী পদ্ধতি গড়ে তুলতে পারি, যার মাধ্যমে আমরা মস্তিষ্কে জমে থাকা অপ্রয়োজনীয় বিবরণগুলো হস্তান্তর করতে পারব। আপনার চিন্তাগুলোকে একটি নির্ভরযোগ্য পদ্ধতিতে বিন্যাসে সাহায্য করতে কিছু প্র্যাকটিক্যাল টিপস আলোচনা করেছি, কিন্তু তার আগে অবশ্যই নির্ধারণ করতে হবে এটা মূলত কী। একটি বিশ্বস্ত পদ্ধতির 3টি বৈশিষ্ট্য রয়েছে। অনুসন্ধানযোগ্য। আপনি অনুসন্ধান করতে পারেন এবং প্রয়োজনীয় তথ্যগুলো সহজে ও দ্রুত পেতে পারেন। সুলভ। এই পদ্ধতি আপনি যেখানেই ইচ্ছে নিজের সাথে বহন করতে পারেন, অর্থাৎ পকেট, নোটবুক অথবা ফোন। এটা আপনার জন্য সুলভ। নির্ভরযোগ্য। যে পদ্ধতিতে তথ্য খোয়া যাওয়ার ভয় থাকে না, অর্থাৎ আপনি নিয়মিত ফোনের ব্যাকআপ রাখতে পারেন। সেটা মনে রেখে এখানে প্রোডাক্টিভিটির একটি লিখিত বিভিন্ন বই থেকে নেওয়া 5টি প্র্যাকটিক্যাল টেকনিক নিয়ে আলোচনা করা হলো। এখানে নির্ভরযোগ্য পদ্ধতির সাথে কাজে লাগাতে পারলে আপনার মস্তিষ্ক অধিক তথ্য বহন করে রেহাই পাবে। 1. অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হওয়ার সাথে সাথে সকল অ্যাপয়েন্টমেন্ট আপনার ক্যালেন্ডারে যোগ করে নিয়ে এর সাথে 4টা তথ্য উল্লেখ করতে হবে: তারিখ, সময়, স্থান, নোট, মিটিং এর উদ্দেশ্য এবং এজেন্ডা ইত্যাদি। এছাড়াও একাধিক ক্যালেন্ডারের বাড়তি ঝামেলা এড়িয়ে আপনার পেশা ও ব্যক্তিগত জীবনের জন্য শুধু একটি ক্যালেন্ডার ব্যবহার করুন, না হলে এটি অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। 2. সমস্ত কিছুর তালিকা করা, যেমন ধরুন মুদি সদাই অথবা টু ডু লিস্ট। সব কিছু একটি নোটবুকে ধারণ করুন কিংবা স্মার্টফোনে একটা নির্ভরযোগ্য সফটওয়্যার সংরক্ষণ করা চাই, যা একাধিক ডিভাইস ব্যবহারযোগ্য। 3. সভা, বক্তব্য, বই, গবেষণা থেকে করা নোট কোনো ডিভাইস বা নোটবুকে ধারণ করা উচিত। 4. যে সকল তথ্য এই মুহূর্তে মনোযোগের প্রয়োজন নেই, সেগুলো হয় মুছে দেবেন আর না হয় কাউকে দায়িত্ব বুঝিয়ে দেবেন কিংবা মুলতুবি রাখবেন। 5. সমস্ত যোগাযোগের তথ্য বিবরণ আপনার অ্যাড্রেস বুকে যুক্ত করবে। এটা হতে হবে যে কোনো জায়গায় ব্যবহারযোগ্য এবং সকল ডিভাইস থেকে আপডেটেড নেবে। উপরের 5টি প্র্যাকটিক্যাল টেকনিকের মাধ্যমে 80% তথ্য থেকে আপনার মস্তিষ্ককে অব্যাহতি দিতে পারে, যা আপনাকে প্রয়োজনীয় এবং আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল চিন্তায় মনোনিবেশ করতে মানসিক জায়গা তৈরি করে দেবে। অতিরিক্ত সামাজিক দায়ভার থেকে নিজেকে হালকা করেন। চিন্তা করুন তো একবার, আমরা অতিরিক্ত প্রকল্প আর মিটিং এর নিজেদের প্রতিশ্রুতিতে জড়িয়ে নেই, শেষে কোনোটিতেই মনোযোগ দিতে না পেরে কেবল অস্থিরতারই ভারাক্রান্ত হয়ে কতবার। আপনার জীবন ও মনের সরলীকরণে নিজেকে জিজ্ঞাসা করা দরকার, আমরা কি সত্যি এটাতে মনোযোগ দেওয়া উচিত? ব্যক্তিগতভাবে আমি যদি কোনো কিছুতে পুরোপুরি মনোযোগ দিতে না পারি, তাহলে প্রকল্পটি যত আকর্ষণীয়ই হোক না কেন, প্রতিশ্রুতি দিতে অকৃতকার্য জানাতে হবে। এটা মূলত আপনার প্রতিশ্রুতি নিয়ে পুনর্বিবেচনা করা ও উপলব্ধি করতে পারা কখন হ্যাঁ এবং কখন না বলতে হবে এটার জন্য করবে, যেন আপনি অতিরিক্ত দায়ভারে সম্পূর্ণরূপে ন্যূজ্য না হয়ে পড়েন। জীবন সিম্পল করার কিছু প্র্যাকটিক্যাল টিপস। 1. আপনি না বলতে পারেন। অসংখ্য প্রকল্প ও সামাজিক কর্মকাণ্ডগুলোতে অত্যাধিক কথা দিয়ে রাখার চেয়ে উত্তম কথা হলো রক্ষার ব্যাপারে 100% নিশ্চিত না হলে সেটা না করে দেওয়া। 2. কাউকে দায়িত্ব অর্পণ করা। বাস্তবিক আপনার যত প্রতিশ্রুতি বা সামাজিক দায়িত্ব আছে তা অন্য কাউকে বুঝিয়ে দেওয়া যেতে পারে। এর ফলে আপনার কাছে যেটা অধিক গুরুত্বপূর্ণ সেটা করার জন্য সময় করে নিতে পারবেন। কাউকে দায়িত্ব অর্পণ না করা গেলে আপনার মূলত 2টি প্রকল্প রয়েছে: ক. আপনার জীবনকে আরও বেশি ব্যস্ততায় ভারাক্রান্ত করে তুলে শেষ পর্যন্ত নিজেকে হুমকির মুখে ঠেলে দেবেন, অথবা খ. আর কোনো নতুন প্রকল্প শুরু না করে নিজের আত্মবিকাশের অগ্রযাত্রাকে থামিয়ে দেবে। দায়িত্ব অর্পণ আপনাকে বিনা আত্মত্যাগে আত্মবিকাশের দিগন্ত খুলে দেবে। 1. পেশাদার প্রতিনিধি নিয়োগ করা।
আপনার সহকর্মী, বন্ধু অথবা কোনো ছাত্র যার পার্ট টাইম জব খুঁজছে তাদের আউটসোর্সিং হিসাবে আপনার পেশাগত কাজটি করার জন্য দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন। এছাড়া আপওয়ার্ক.com এবং এর ধরনের অসংখ্য প্রতিষ্ঠান তাদের কন্ট্রাক্টর, ফ্রিল্যান্সার, কনসালটেন্ট এবং প্রয়োজনীয় সার্ভিস নিয়ে বিশ্বব্যাপী বাজারের সাথে যুক্ত রয়েছে। এমন একটি মজার সার্ভিস হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এরা হচ্ছে আপনার পার্সোনাল ভার্চুয়াল এইড, যে সশরীরে উপস্থিত না থেকেও আপনার যাবতীয় কাজ করে দিতে সহায়তা করে। ইমেল, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, ফোন কলিং, হোটেল ফ্লাইট বুকিং এবং এগুলোতে ছাড়াও আপনার কর্মদিবস সুবিন্যস্ত করা তাদের কাজের একটি অংশ। নিজের অনলাইন সেক্রেটারি থাকার কথাও চিন্তা করতে পারে। সামান্য খরচে সত্যি নিজেকে হালকা করে নিয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ও কাজে আরও বেশি মনোযোগী হতে পারে। 2. ব্যক্তিগত প্রতিনিধি নিয়োগ করা। এটা স্ত্রী, সন্তান, প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মাঝে ব্যক্তিগত পর্যায়ে আউটসোর্সিং। কি অসাধারণ! আমাকে একটু হেল্প করবে প্লিজ? এটা আপনার অনেক বড় বোঝা হালকা করে দিতে পারে। অনেক সময় আমরা সুপার মা অথবা সুপার বাবা হওয়ার কথা ভেবে নিজেই দুনিয়া উদ্ধার করি, অথচ সামাজিক জীবনের উদ্দেশ্য হলো একে অপরের পাশে দাঁড়ানো। এমন হতে পারে আপনার প্রতিবেশী শিশুদের সাথে স্কুলে গেল এবং প্রতিবেশী সকালের শিফটের বদলি হিসাবে আপনি দুপুরের শিফটের দায়িত্ব নিলেন, অথবা এর বিপরীতটা। কিংবা এমনটা করা যায়, বাবা মার কাজের সময়টাতে দাদির বাচ্চাদের দেখাশোনা করলো, প্রয়োজন বোধে পরিবার বা বন্ধুদের বাইরে কোনো কাজের দায়িত্ব দিন। আর হ্যাঁ, তাদের দরকারের সময় আপনার সাহায্য চাইলে তাদের সহযোগিতা করতে প্রস্তুত থাকুন। 3. আপনার কর্মস্থল পরিপাটি রাখুন। ফোকাসকে শক্তিশালী করতে একটি পরিচ্ছন্ন কর্মস্থল অপরিহার্য। গবেষণায় দেখা গেছে আপনার ডেস্কে ছড়িয়ে থাকা প্রতিটি ক্ষুদ্র উপাদানও বিচ্ছিন্নতার অনুঘটক হিসাবে কাজ করে, ফলে আপনার ফোকাস ঘাটতি আসতে পারে। প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষকগণ এটা আবিষ্কার করেছে, আপনার পরিবেশ যখন এলোমেলো হয় তখন বিশৃঙ্খলা আপনার ফোকাস করার ক্ষমতাকে কমিয়ে দেয়। এছাড়াও চিত্র বিক্ষেপ আপনার মস্তিষ্কের তথ্য প্রক্রিয়ার হাত করার ক্ষমতাকে সীমাবদ্ধতা আরোপ করে। এলোমেলো অবস্থা আপনাকে অমনোযোগী করে তোলে এবং মস্তিষ্কের তথ্য প্রক্রিয়ার অক্ষমতাকে আরোপ করে। যেমন আপনি একটি পরিচ্ছন্ন, পরিপাটি, শান্ত পরিবেশ করতে পারেন। আপনার বাসা পরিপাটি রাখুন। চারপাশের পরিচ্ছন্নতার সূচনা আপনার বাসা থেকেই শুরু করুন। এটা সামান্য মনে হতে পারে, কিন্তু 2টি সুন্দর সমাধান রয়েছে, যথা একসঙ্গে রুমের একাংশ টার্গেট করুন। প্রতিদিন বাসার নির্দিষ্ট ঘরের একটি অংশে মনোযোগ দিন এবং যাবতীয় জিনিসপত্রের দিকে লক্ষ্য করুন। একবারে পুরো ঘর বা একসঙ্গে পুরো বাসা বদলে দেওয়ার চেষ্টা করবেন না। আপনার করার শক্তি সামর্থ্য থাকলে আলাদা কথা। ঘরের একটি অংশ গুছিয়ে নেওয়ার কাজটি ধারাবাহিকভাবে করতে থাকুন। 2. প্রতিটি সামগ্রীর ব্যাপারে সিদ্ধান্ত নিন। সংরক্ষণ। এগুলো হচ্ছে ওই সব সামগ্রী যা আপনি সংগ্রহ করতে চান। কোথায় রাখবেন সে ব্যাপারে আপনি নিশ্চিত না হলে পারলে আপাতত এক পাশে রেখে পুরো ঘর পরিষ্কার শেষে সেগুলোর দিকে নজর দিন। পুনর্ব্যবহার। পুনর্ব্যবহারযোগ্য জিনিস যেগুলো বিভিন্ন উদ্দেশ্যে কাজে লাগানো যেতে পারে। দান। যেগুলো স্থানীয় দাতা সংস্থায় দান করতে পারেন সেগুলো দিয়ে দিন। আবর্জনা। এই জিনিসগুলোর কোনো মূল্য নেই, পুনর্ব্যবহার ও দান করারও উপযোগী নয়। কাজে নামার আগে রুমের প্রতিটি সামগ্রীকে সংগ্রহের জন্য দন্তের স, পুনর্ব্যবহারের জন্য প, দানের জন্য দন্তের ন এবং আবর্জনার জন্য সরেয়া এভাবে দ্রুত লেবেল করে দেওয়াটা সহায়ক করতে পারে। এটা আপনার কাজের প্রক্রিয়া থেকে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আলাদা করবে এবং আরও দক্ষতার সাথে বাসা পরিষ্কার করতে সাহায্য করবে। আপনার ডেস্ক পরিষ্কার করুন। এখানে ডেস্ক পরিষ্কার 2টি সমাধান আছে। এক সাময়িক সমাধান। আপনার হাতের কাজটি তাৎক্ষণিক ফোকাস দেওয়ার প্রয়োজন হলে এই সমাধানটি কাজে লাগাতে পারে। কেবল আপনার ডেস্ক থেকে সবকিছু সরিয়ে মেঝেতে রাখুন, এর মানে আপনার একান্ত অপরিহার্য সামগ্রী ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। 2. স্থায়ী সমাধান। ডেস্কের জিনিসপত্র স্থায়ীভাবে সরিয়ে ফেলে আর কখনো সেগুলোকে ডেস্কে দেখতে না চাইলে নিচের ব্যবস্থাগুলো নিন। ডেস্ক থেকে যাবতীয় জিনিসগুলো ছড়িয়ে ফেলুন। এক করে প্রতিটি জিনিসে নজর দিন এবং চিন্তা করে দেখুন, এটা কি আবারও ডেস্কে রাখার দরকার আছে নাকি অন্য কোথাও সংরক্ষণ করে রাখা যায়। প্রতি সপ্তাহে এই কাজটি করুন। আপনার ওয়ার্কিং ডেস্ক সিম্পল করুন। আপনার ডেস্ক ঠিক করার একটি দিক হলো কম্পিউটার ডেস্কটপ সিম্পল করা।
আপনার ডেস্কটপ কি দেখতে একেবারে হযবরল অবস্থা, অসংখ্য ফাইল ও ফোল্ডার বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে আছে। স্ক্রিনের প্রতিটি কোণে থেকে নোটিফিকেশনগুলো আপনার দিকে উড়ে উড়ে আসছে, আর আইকন আপনার দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিযোগিতায় নেমেছে। এগুলো আপনার ফোকাস নষ্ট করতে পারে। এসব পরিষ্কার করে আপনার ডেস্ককে সিম্পল করার এখনই প্রয়োজন। 1. ডেস্কটপ থেকে আইকন সরিয়ে ফেলুন। অতিরিক্ত ডেস্কটপ ফাইল জমার কারণগুলোর মধ্যে রয়েছে অলসতা। আপনি যথাস্থানে ফাইল সেভ করার জন্য অতিরিক্ত কয়েক মিনিট সময় বের করতে চান। আকাঙ্ক্ষা, আপনি ফাইল খুঁজে পাবেন না একথা, ফাইলটির নামে মনে রাখতে পারবেন না বলে আশঙ্কা করে। সমস্যা দুটির সমাধান। ফাইল সংরক্ষণের অলসতাকে প্রতিহত করতে এখন থেকে আর কোনো ফাইল ডেস্কটপে সংরক্ষণ না করার অভ্যাস গড়ে তুলুন। আপনি যত সম্ভব ব্যস্ত হন না কেন, প্রতিটি ফাইল তার যথাস্থানে সংরক্ষণ করার সময় নিন। এটাকে একটি মূলনীতি ধরে নিয়ে এর উপর অবিচল থাকুন। ফাইল হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত থাকতে প্রতিটি ফাইলের সুস্পষ্ট নাম দেওয়ার নিয়ম করে নিন। ওই নামটি ব্যবহার করবেন যেটা আপনার কাছে যথার্থ এবং মনে করাটাও সহজ। এরপর কম্পিউটারের সার্চ ফাংশনে আস্থা রাখতে শিখুন। নিচের পদক্ষেপগুলোর মাধ্যমে এই কাজ থেকেই শুরু করতে পারেন। আপনার ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে একটি আর্কাইভ ফোল্ডার তৈরি করুন। এর মধ্যে আপনার যাবতীয় ডেস্কটপ ফাইলগুলো রেখে দিন। ফাইলের যথার্থ নামকরণের নিয়ম করে নিন যাতে আপনি সহজে স্মরণ করতে পারেন এবং অনুসন্ধান করা যায়। প্রতি সপ্তাহে কম্পিউটারের ফাইলগুলো আর্কাইভ ফোল্ডার থেকে যথাযথ ফাইলে স্থানান্তর করে কয়েক ঘন্টা সময় দিন। আপনার ডেস্কটপে কোনো ধরনের ফাইল সংরক্ষণ না করার অভ্যাসে অটুট থাকুন। কয়েকদিনের মধ্যে আপনার ডেস্কটপ ডিস্ট্রাকশন ফ্রি করে তুলুন।